আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, নিরাপত্তা হুমকি নেই বলছে পুলিশ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন শক্তিশালী বললেন প্রধান উপদেষ্টা। 21 পদক পেল 17 বিশিষ্ট ব্যক্তি ও সাফ জয়ী নারী ফুটবল দল। গত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 ডিসি বাধ্যতামূলক অবসরে, বাকিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। কুমিল্লার সমাবেশে মির্জা ফখরুল জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। এবং প্রায় 1.5 যুগ পর নিয়োগ পেতে যাচ্ছে 27তম বিসিএসে উত্তীর্ণ হয়েও বাদ পড়া 1150 প্রার্থী। 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ আপিল বিভাগের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 52 ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদি ও আশপাশের সড়ক নানা আলপনায় সাজিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতির মিনার। মিজান শাহজাহানের রিপোর্ট। 1952 সালে শহীদদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল যে রাজপথ, সেই সড়কে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকছেন চারুকলার শিক্ষার্থীরা। এসব নবীন শিল্পীর সুনিপুণ হাতে রং তুলির আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি শিল্পকর্ম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় এই শহীদ মিনার ভরে উঠবে লাখো মানুষের শ্রদ্ধার ফুলে। তাই নিরাপত্তায় পুলিশের পাশাপাশি রয়েছেন র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। দুপুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। আশ্বস্ত করেন, শহীদ দিবস উদযাপনে নেই কোনো নিরাপত্তা হুমকি। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট। তারা যারা বাইরে আসে আমরা জানি, তাদেরকেও আমরা চেস করতেছি, তারা কন্ট্রাসার ভিতরেই আছে। অন্যান্য বছর সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও এবার রাত 9টা পর্যন্ত সময় দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। তবে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণকে ঢুকতে হবে নির্ধারিত সড়ক দিয়ে। পুলিশ সদস্যরা থাকবেন, বিশেষ করে ক্রাইম ডিভিশনের পুলিশ সদস্যরা থাকবেন। ব্যারিকেড পয়েন্ট যেহেতু কেউ অ্যাক্সেস না করতে পারে, বা ব্যারিকেড পয়েন্ট ডিঙ্গিয়ে যেহেতু কেউ না আসতে পারে, একমাত্র পলাশী ক্রসিং ছাড়া। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন পর্ব থাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। রাত 12টা 1 মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে যাবে এই শহীদ মিনারের বেদি। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউদ্দের ঘটা করে প্রতি বছর একদিনের জন্য এভাবে স্মরণ করা হলেও বাস্তবে তাদের সম্মান, তাদের উপস্থিতি কোটি বাঙালির হৃদয়ে প্রতিনিয়ত, প্রতিদিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, শহীদ মিনার এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন কি? মমিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে রাত 12টা 1 মিনিটে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ আশেপাশের যে এলাকা নিরাপত্তার চাদরে ইতিমধ্যে ঢেকে ফেলা হয়েছে। সন্ধ্যার পর থেকেই কয়েক স্তরের নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটিতে চেকিং করা ছাড়া মূলত শহীদ মিনার দিকে আসলে তেমন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ব্যারিকেডটা দেওয়া আছে, এখানে শাপলা যে দোয়েল চত্বর রয়েছে, দোয়েল চত্বরের ঠিক এই পাশে যারা এখানে প্রবেশ করছেন এবং প্রবেশ করছেন এখানে যে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করার মাধ্যমে প্রত্যেকজন আলাদা আলাদাভাবে ঢুকতে পারছেন। এবং এই গেট দিয়ে মূলত ভিআইপি যারা তারা এদিকে ঢুকছেন, এছাড়া জনসাধারণের জন্য পলাশী হয়ে ওই পাশটা শহীদ মিনারের জন্য যে নির্ধারণ করা হয়েছে। এছাড়া আপনার যে একটি বিষয় জানিয়ে রাখছি, মুবিন, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের শেষে সাধারণের জন্য এই শহীদ মিনারটি উন্মুক্ত করে দেওয়া হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আগামীকাল যে ভোর প্রথম প্রহরেই সর্বসাধারণ এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, সেই প্রভাত ফেরি শুরু হবে। এছাড়া আজকে আমরা যে কয়েকটি বিষয় জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর এখানে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া নিরাপত্তার বিষয়ে আমরা এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সাথে আমরা নিরাপত্তার কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে বিষয়ে তারা সর্বোচ্চ সচেতন রয়েছেন। মুবিন, এই ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রানা আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নিরাপত্তা ব্যবস্থার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী, আর তরুণদের স্বপ্ন অতীতের চেয়ে দুঃসাহসী, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশে নিশ্চিত করতে হবে প্রতিটি মানুষের অধিকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 18 বিশিষ্ট ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দলকে 21 পদক বিতরণ করে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবছর 17 বিশিষ্ট ব্যক্তি ও সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে 21 পদক দেয় সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদক তুলে দেন। সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা, গবেষণা এবং সংস্কৃতি ও শিক্ষায় 1 জন করে, বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে 4 জন, ভাষা ও সাহিত্যে 2 জন, শিল্পকলায় 5 জন এবং ক্রীড়াক্ষেত্রে জাতীয় নারী ফুটবল দলকে 21 পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশ গড়তে নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরেন পদকপ্রাপ্তরা। আমাদের তরুণ ছাত্র জনতা ফ্যাসিবাদ এবং হেজেমনির এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে, অবিস্মরণীয় লড়াই করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। লিনাক্সে অভ্র পিছিয়ে যাচ্ছে দেখে ওপেন বাংলা নামে উদ্যোগ নিয়ে আরেকটা গ্রুপ কাজ করছে। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে না। আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। এ সময় পদকপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 21 হচ্ছে জাতির আত্মপরিচয়ের স্মারক, আর 24-এর গণ অভ্যুত্থানে দেশ গড়ার বিশাল সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে ঘুণে ধরা সমাজ পরিবর্তনে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন বাংলাদেশে শুধু নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় তরুণরা গোটা বিশ্বেরই নেতৃত্ব দিতে সক্ষম বলে মনে করেন প্রধান উপদেষ্টা। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 1976 সাল থেকে প্রতি বছর 21 পদক দিয়ে আসছে সরকার। পদক প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিগত 3টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
তাদের মধ্যে 2 জন সচিব, 18 জন অতিরিক্ত সচিব এবং 1 জন করে যুগ্ম ও উপসচিব পদে কর্মরত ছিলেন। বাকিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া খানমকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে। রিপোর্ট মাহবুব কবির চপলের। রক্ষক হয়ে অনেকটা ভক্ষকের কাজ করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসকরা। যাদেরকে সুষ্ঠু ভোট নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই জড়িয়ে পড়েন কারচুপির সাথে। 2014, 18 ও 24 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচনে 192 জন ডিসি সহ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন 2 শতাধিক কর্মকর্তা। ওই নির্বাচনগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। দিনের ভোট রাতে কিংবা জাল ভোটের ছড়াছড়ি থাকলেও সেগুলো বাতিল করেননি কোনো রিটার্নিং কর্মকর্তা। অন্তর্বর্তী সরকার বলছে আওয়ামী লীগকে বারবার অবৈধভাবে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছেন প্রশাসনের এসব কর্মকর্তা। তাই তদন্ত করে প্রথম ধাপে 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন 2 জন সচিব, 18 জন অতিরিক্ত সচিব, 1 জন করে যুগ্ম ও উপসচিব। দৃষ্টান্ত স্থাপন করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জনপ্রশাসন সচিব। 2014, 2018 এবং 2024 আমরা এটাকে কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। অন্যদের ক্ষেত্রেও তদন্ত করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 24 সালের ব্যাপারে পুরোটাই আমরা লিস্ট দিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে, এবং ওখান থেকে পাওয়ার পরে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা যাদের 25 বছরের কম থাকবে তারা ওএসডি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে, আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। এবং রিটায়ার করাই মানে যে নিষ্পত্তি তা না। দুর্নীতি দমন কমিশনে আমি এক সময় সচিবই ছিলাম, ওখানে একবার মামলা হলে এখান থেকে ছোটা, এবং দুর্নীতি দমনের মামলা কতদিন চলে। নির্বাচনের দায়িত্ব পালনের পর বরখাস্ত কিংবা ওএসডি হলে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার এই কাজ করতে চাইবেন কিনা এমন প্রশ্নে সচিব বলেন, আগামী নির্বাচনে প্রভাবমুক্ত হয়ে কাজ করলে কোনো সমস্যা হবে না। সামনে নির্বাচন হবে, ডিসি সাহেবরা 3 দিন থেকে গেলেন, ইলেকশন কমিশনে মিটিং করেছে। আমরা ডিসি সাহেবদেরকে এই মেসেজ দিতে চাচ্ছি, আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয় ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে আপনারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। যারা করবেন না তারা এই যে এই মেসেজটা 3-4 দিনে আরও তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া খানমকে। আর সাময়িক বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লার সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, স্থিতিশীলতা বজায় রাখতে অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসামে এ জনসভা। লাকসাম মনোহরগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মিছিল স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয় কুমিল্লা শহর।
লাকসাম স্টেডিয়ামে জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আর উদ্ভূত নানা সমস্যার কারণে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আমরা বারবার করে একটা কথা বলছি, এই কথাটা অনেকে আবার সমালোচনা করেন। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন নিয়ে সেটা চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণেই বলেছি যে আর কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জাতির ঐক্য নষ্ট হয় এমন কোনো কথাবার্তা রাজনৈতিক দলগুলোকে না বলার অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংকট সমাধানে রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই, করেছি অতীতে। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব। সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। এ সময় তিনি অভিযোগ করেন, ডামি আর রাতের ভোটে নির্বাচন করে দেশের নির্বাচন ব্যবস্থাকে স্বৈরাচার আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়েও বাদ পড়া ১১৩৭ জন প্রার্থীকে ৩ মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এই রায় দেন। ফলে প্রায় ১.৫ যুগ পর চাকরি পেতে যাচ্ছেন নিয়োগ বঞ্চিত এসব প্রার্থীরা। এর মধ্যে যারা যোগদান করবেন তারা ২৭তম ব্যাচে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। প্রায় ১.৫ যুগ ধরে আইনি লড়াই করে সর্বোচ্চ আদালতের রায়ে নিয়োগ পেতে যাচ্ছেন ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত প্রায় ১১৫০ জন। ওই বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়েন তারা। পরে তাদের পক্ষে ৩টি আপিল করা হয়। প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে ২০১০ সালের ১১ জুলাই রায় দিয়েছিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার ওই রায় বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে প্রায় ১২০০ জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের ২৭তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন। যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা বসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। রায়ে সন্তোষ জানান নিয়োগ বঞ্চিতরা। একই সাথে দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তারা। মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। 111-এর সময় ২৭তম বিসিএসে ১১৩৭ জনকে চূড়ান্ত সুপারিশের পর চাকরিতে যোগদানের মুহূর্তে ওই ফলাফল বাতিল করে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন নিয়োগ বঞ্চিতরা। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের অপর একটি বেঞ্চ ২০০৯ সালের ১১ নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের দ্বিতীয় রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল কিছু পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে ২০১০ সালের ১১ জুলাই রায় দেন আপিল বিভাগ। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ১১৩৭ জনের পক্ষে ১৪০ জন গত বছর পৃথক আবেদন করেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে
2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি হবে 28 এপ্রিল। আব্দুল্লাহ আল মামুনকে 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও গুমের ঘটনায় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের কাছে প্রয়োজনীয় বই ও নথিপত্র সরবরাহ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। বহুবার চেষ্টা করেছি ওনার বই দেওয়ার জন্য, কিন্তু আমাদেরকে জেল কর্তৃপক্ষ সেটা দেয়নি। ওনারা বলেছেন যে জেল বিধি অনুযায়ী আমরা এটা দিতেও পারি, নাও দিতে পারি। উনি কারা কর্তৃপক্ষের কাছে কোনো রিটার্ন কিছু দেননি, গোপন খামে অনেক কিছু দিতে চেয়েছেন, সেটা তো কারা কর্তৃপক্ষ দিতে পারে না এবং ট্রাইব্যুনালের কাছে এটা চাইতে পারেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেও ব্যবসা বাণিজ্য সহ কিছু ইস্যুতে দূরত্ব কমেছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে ভিসা সহ কিছু বিষয়ে এখনও টানাপোড়েন আছে। সকল দূরত্ব ঘুচিয়ে দুদেশই সম্পর্ক জোরদারে আগ্রহী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে অর্থায়ন বাতিল করলেও এ বিষয়ে কিছুই করার নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে এগোবেন, আমরাও এগোবেন। স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্রের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। 21 ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থানের পর এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি উল্লেখ করে নেতারা বলেন, যে ভোটের জন্য এত আত্মত্যাগ, সে নির্বাচনকে উপেক্ষা করা হচ্ছে। সেই প্রশাসনিক সংস্কারের মাধ্যমে চেষ্টা করছিল, কিন্তু সিলেট এমসি কলেজে ছাত্র শিবির কর্তৃক এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কাটার চেষ্টা ও মারধর এবং কুয়েটের উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর হয়ে টিএসসির ডাসের সামনে এসে শেষ হয়। এদিকে এমসি কলেজের ঘটনায় তদন্ত ব্যতীত ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই তথ্য ভিত্তিহীন বলে দাবি করে সংগঠনটি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে প্রশাসন সহ সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন তারা। এদিকে কুয়েটের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততা নিয়ে ছাত্রদলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। এর আগে বুধবার রাতে কুয়েট শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত 400 জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিকেলে বরিশালে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার, নিউ ইয়র্ক দক্ষিণ মহানগরের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এর আগে হাজার হাজার নেতাকর্মী বরিশালের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের অর্থনীতি। এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, সরকারের পলিসি কাজ করছে। আগামী বছর নাগাদ মূল্যস্ফীতি সহনশীল পর্যায়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সরকারের আয় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের তাগিদ দেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। তরিক ইসলামের রিপোর্ট। অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। এ সময় গভর্নর বলেন, বিগত বছরে পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার, বাড়ানো হবে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা। আমরা ছিলাম নেগেটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, হয়েছে পজিটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। আমাদের যে রিজার্ভের পতন সেটা তো এখন আর নাই, সেটা তো এখন একটু একটু হলে বাড়ছে, কমছে তা বাড়ছে। কখন কনটেক্সটে আইএমএফ এর টাকা কি এসছে? আসে নাই, একটা পয়সাও আসে না। কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি? পারছি, নিজস্ব সক্ষমতাতে আমরা পারছি। সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, এনবিআর এর সংস্কার ও সক্ষমতা ছাড়া কাজ করবে না অর্থনৈতিক সংস্কার। তুলে ধরেন অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী করার গুরুত্ব। আমি বলি যে মূল সমস্যাটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল সমস্যা হলো আমি কিভাবে বিনিয়োগ বাড়িয়ে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে পারি। এই মূল্যস্ফীতির হার কমবে কিন্তু স্তর তো কমবে না। সুতরাং আমাকে এটাকে ট্যাকল করতে হবে কেবলমাত্র আয় এবং ক্রয় ক্ষমতা বাড়িয়ে। দুর্বল ব্যাংকগুলোকে পুনরায় বিনিয়োগের মাধ্যমে সচল করা হবে বলেও জানান গভর্নর। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়ার সাথে শান্তি আলোচনা ইস্যুতে এবার প্রকাশ্যে বিরোধে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের নেতা জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে রিপাবলিকান নেতার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। সতর্ক করেন, মার্কিন প্রেসিডেন্টের কথায় দেশ বিক্রি করবেন না তিনি। এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল। এই পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করল ফেভারিট ভারত। 229 রানের টার্গেটে খেলতে নেমে প্রথম পাওয়ার প্লেতেই 69 রান যোগ করে তারা। অবশ্য হারাতে হয় অধিনায়ক রোহিত শর্মার উইকেট। বিরাট কোহলিকে 22 রানেই থামিয়ে দেন রিশাদ হোসেন। শ্রেয়াস আইয়ারের ইনিংসও বড় হতে দেননি কাটার মাস্টার মুস্তাফিজ। অক্ষর প্যাটেলকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করে লড়াইটা জমিয়ে তোলার ইঙ্গিত দেন রিশাদ। 144 রানে 4 উইকেট হারানো ভারতকে পথ দেখানোর দায়িত্ব তখন শুভমান গিল ও লোকেশ রাহুলের কাঁধে। শেষ পর্যন্ত 4 উইকেটে 231 রান তুলে 21 বল হাতে রেখে জয় পায় ভারত। গিল 101 এবং রাহুল 41 রানে অপরাজিত থাকেন। এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র 35 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে জাকির আলী ও তাওহিদ হৃদয় 154 রানের রেকর্ড জুটি গড়ে দলকে 228 রানের পুঁজি এনে দেন। তাওহিদ 100 ও জাকির 68 রান করেন। বিদ্রোহী 18 ফুটবলারকে বাদ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। স্কোয়াডে কোনো অধিনায়কের নামও নেই। ফুটবল ফেডারেশন ঘোষিত প্রাথমিক তালিকায় জায়গা হয়েছে সর্বশেষ সাফের স্কোয়াডে থাকা 8 জন। তারা হলেন ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার, মুনকি আক্তার। বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে 24 ফেব্রুয়ারি। দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 26 ফেব্রুয়ারি ও 2রা মার্চ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। নিরাপত্তা হুমকি নেই বলছে পুলিশ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন শক্তিশালী বললেন প্রধান উপদেষ্টা। 21 পদক পেল 17 বিশিষ্ট ব্যক্তি ও সাফ জয়ী নারী ফুটবল দল। গত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 ডিসি বাধ্যতামূলক অবসরে, বাকিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা।
অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। কুমিল্লার সমাবেশে মির্জা ফখরুল জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। এবং প্রায় 1.5 যুগ পর নিয়োগ পেতে যাচ্ছেন 27তম বিসিএসে উত্তীর্ণ হয়েও বাদ পড়া 1100 প্রার্থী। 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ আপিল বিভাগের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।